নমস্কার এন্ড ওয়েলকাম টু সিটি সিনেমা। এন্ড আজকে আমি যার সাথে আড্ডা দেব তাকে পরিচয় করার আগে একটা ছোট্ট গল্প বলি। নিশুতি রাত, বাড়ির মালিক দেখছে যে তার বাড়ির পাঁচিল টপকে কেউ একজন তার বাড়িতে ঢুকলো, হাতে একটা ছোট্ট টর্চ লাইট, এবং তিনি কিছু একটা খুঁজছো। ন্যাচারালি বাড়ির মালিক ভাবলো, আরে এত রাতে কে, তাও আবার একজন ভদ্রমহিলার মতো মনে হচ্ছে। বাড়ির মালিক নিশ্চিত যে সেটা কোনো একটা চোর এসছে হয়তো। তিনি যখন সমস্ত লাইট জ্বালালো এবং সেই মানুষটির কাছে গেল, গিয়ে অবাক, এ কি, ইনি তো আমাদের সবার পরিচিত মুখ। আজকে আমার খুব প্রিয় সাংবাদিক, যার সাথে আমি আড্ডা দেবো, আজকে আমার গেস্ট মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, ওয়েলকাম টু সিটি সিনেমা। থ্যাংক ইউ ভেরি মাচ শান্তনু। কিন্তু এইসব খবর কে দিল তোমায় আমি জানতে চাই। একটা কথা বলো, এই মাঝরাতে পাঁচিল টপকে পাশের বাড়িতে গেছো, তুমি কি করতে হাতে টর্চ লাইট নিয়ে? আরে আমি তখন যেখানে থাকতাম না, আমার বেড়ালরা তখন বাইরে বেরোতো, এখন ওরা বাইরে বেরোয় না। তো রাত্রির বেলা একটা বেড়ালকে খুঁজে পাচ্ছিলাম না, ডাকছিলাম সারা দিচ্ছিল না। তখন ওখানে মনে হলো যে ওখানে কিছু নড়ছে, তো অনেক রাত হয়ে গেছিল, তাই পাঁচিল টপকে দেখতে গেছিলাম যে ওখানে আছে কিনা। আর কি তোমার, আচ্ছা এই সুযোগে বলে রাখা ভালো আপনাদের যে মৌপিয়াদির বিড়ালের সংখ্যা এখন কটা? 16খানা বাড়িতে, এবং এদের প্রত্যেকের নাম খাওয়া দাওয়া বা রঙের সাথে রিলেটেড রয়েছে। এর কয়েকটা নাম বলো। লুচি আছে, আচ্ছা, ডিমু আছে, আচ্ছা, শিম্পু আছে, ভালু আছে, পেস্তা আছে, বাবা, বাঘা আছে, বাহ, তারপর ট্যাঙ্গো আছে, ম্যাঙ্গো আছে। ওরে বাপ রে বাপ, লম্বা লিস্ট। এবং আমপানের জন্য স্পেশাল কি না? আমপান আছে। আমপান আছে, তার কারণ হচ্ছে আমপান প্রচন্ড স্পিডে এসে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং সমস্ত কিছু তছনছ করে, মানে ওর ডিভাস্টেশন সেটার কথা মাথায় রেখে ওর নাম রাখা হয়েছে আমপান। আর লেবু আছে। লেবু রেখেছো? বাপ রে বাপ। এবং যারা আমরা জানি যে মৌপিয়াদির বিড়ালের জন্য প্রতিনিয়ত বাজারে এরকম কয়েকজন মাছের লোককে তারা ঠিক করা রয়েছে, এবং যারা জানে যে মৌপিয়াদির বাড়ির বিড়ালরা কি ধরনের মাছ পছন্দ করে এবং সেটা নাকি ডেলিভারি দেয়। ইটস ট্রু, সত্যি। ক ধরনের মাছ আসে তোমার বাড়িতে? মাছ ওরা যে ধরনের মাছ খেতে ভালোবাসে আর কি, মোটামুটি 5-6 কেজি তো প্রত্যেকদিন মাছ লাগে। আমার মাকে সেগুলো রোজ রান্না করতে, আর মা পুরো একদম মানুষের রান্না করার জন্য যতটা যত্ন নিয়ে এবং যতটা পরিষ্কার করে করতে হয়, মা সেরকম ভাবে করে আর কি। মা মানে আমার বাড়িতে বেড়ালের রান্নাটাই হচ্ছে একটা বিরাট এলাহি ব্যাপার। সেখানে আমি আর মা ঠিক আছে কি খেলাম কি খেলাম না তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের খাবারটা খুবই, মানে তোমরা ওখানে বহিরাগত। অ্যাকচুয়ালি বহিরাগত না, অ্যাকচুয়ালি ওদের বাড়িতে আমরা থাকি এবং ওদের শর্তে থাকি। বাহ, ফ্যান্টাস্টিক। ওরা আমাদের পোষে, এটা ভালো। ফ্যান্টাস্টিক, খুব ভালো। মৌপিয়াদি, দেখতে দেখতে তো অনেক কটা বছর হলো, প্রায় কত বছর? 20 বছর হয়ে গেছে। 20 বছর 2020-তে কমপ্লিট করলে? ফ্যান্টাস্টিক, দারুণ। 20-তে 20 কমপ্লিট করছো তুমি। এবং যত দিন যাচ্ছে আমরা একটা কথা বলছি যে এই সময় আপনি আপনার ইমিউনিটিটাকে বাড়িয়ে রাখুন, এইটা খান, ওইটা খান, সেইটা খান। কিন্তু একজন মানুষ টেলিভিশনের পর্দায় আসলে প্রতিনিয়ত যার এনার্জি সবসময় হাই, এবং তার ইমিউনিটি পাওয়ার কোথায়, তার থেকে অনেক বেশি পাওয়ারফুল এত এনার্জি রেগুলারলি কন্টিনিউয়াসলি যখনই তুমি আসো ক্যামেরার সামনে, এবং সেটা যে কোনো প্যানেল হোক বা তুমি অনফিল্ড সাংবাদিকতাই হোক, তখন এত এনার্জিটা কি করে মেনটেন করো, কি করে বলো তো? আমি আসলে যেটা ভালোবাসি করতে সেটাই লাকি যে আমি সেটাই করছি। তো আমার কাজটা সবসময় আমাকে ভীষণ এনার্জি দেয়। আমি কোনোদিন প্রচুর কাজ করেও, মানে আমি সেটা বলি যে কাজ করে আমার কোনোদিন ক্লান্তি আসেনি আজ অব্দি। আমি 3-4 দিন একটানা রাত জেগে সারাদিন কাজ করে দিতে পারবো, আমার কোনো প্রবলেম হয় না। এবং তারপর দেখবে ফুরফুরে আমি শীষ দিতে দিতে বেরিয়ে গেলাম, মানে তোমার মনে হবে যে আরে ও কি সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে কাটিয়েছে। কিন্তু যদি আমার কাজ না থাকে তাহলে আমি ভীষণ ডিপ্রেসড, ভীষণ ক্লান্ত, ভীষণ মানে কি বলবো, ভীষণ আমাকে ভীষণ শ্যাবি আমাকে লাগে। আবার আমার উল্টো একটা সত্তা আছে, মানে আমি কাজের ক্ষেত্রে যতটা, বাড়িতে আমি ততটাই লেজি। বাড়িতে যাওয়ার পর আমি, মানে সেটা আমার মার কাছ থেকে শুনলে মানে মা আরো হাতে হাড়ি ভেঙে দেবে, কিন্তু আমি বাড়িতে তেমনি ভীষণ লেজি। মানে বাড়িতে এটা কেন হয়েছে মৌপিয়াদি আমি আপনাদের বলি,
ছোটবেলা থেকে মৌপিয়াদি এত আদরে ছিল যে বাড়িতে একটা গ্লাস জলও নিজেকে নিয়ে খেতে হয়নি, এবং বাড়ির মানুষজন যেহেতু তোমার জয়েন্ট ফ্যামিলি, খুব প্রচুর বলো, নিজের কথাটা বলো। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল তো, আর মা টিচার ছিল, মা স্কুলে যেত সকালে, মার মর্নিং স্কুল ছিল, মা খুব পরিশ্রমী ছিল, মা দুটো ট্রেন চেঞ্জ করে সকালে স্কুলে যেত। আর আমার বাড়িতে তখন আমার ঠাকুরদা মানে দাদু, ঠাকুমা, পিসি, কাকা, কাকিমা সবাই মিলে আমাকে ভীষণ প্যাম্পার করে। বাবা তো ছেড়েই দাও, বাবা ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, এবং বাবা হচ্ছে যত রকম ভাবে লাই দেওয়া যায় সব দিত, এবং সারা দিন ধরে মানে মায়ের কথাই হচ্ছে যে সারা দিন ধরে ওরা আমাকে অমানুষ বানানোর জন্য সমস্ত চেষ্টা করতো, আর মা ফিরে এসে গোটাটা উসুল করতো পিটিয়ে, পিটিয়ে 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 পাঠ করতো। বাপরে বাপ। আচ্ছা, এখন বকে? প্রচন্ড। এখনো বকে? এখনো বকে। হ্যাঁ, তুমিও তো বকো। হ্যাঁ, আমি প্যানেলে দেখে দেখে বোঝা যায় যে তুমি রীতিমতো বকাবকি করছো লোকজনকে, এবং তোমার স্ট্রিট ফাইট সেখানে দেখলে আরো লোকজন বুঝতে পারবে, এবং দেখেওছি আমরা কি পরিমাণ লেভেলের বকা দিচ্ছ তুমি একাই। ওখানে তো আমার মাঝে মাঝে দেখে মনে হতো যে ওখানে আর কাউকে দরকার নেই, তুমি একাই সামনে নেবে। না না, এটা মানে এটা ডেফিনেটলি থ্যাঙ্কস টু দেম, যাদের বকাঝকা দিতাম তারা সবাই আমাকে ওইটুকু প্রশ্রয় সঙ্গেই নেয়, যে কারণে মানে এটা একদম সত্যি কেউ কিছু মনে করে না, এবং সেটার জন্য সত্যি সত্যি আমি ভেরি থ্যাঙ্কফুল। রাইট। মোবাইলে 20 বছর, এবং 20 বছর মানে একটা অধ্যায়, ঠিক আছে, যদি আমরা ধরি এই প্রফেশনে কন্টিনিউ রয়েছো। শুরুতে তুমি ছিলে প্রিন্টে, তারপর একদম ডিফারেন্ট, মানে একদম অপোজিটে। এই যে এই ট্রান্সমিশনটা, কখনো মনে হয়নি যে আমি প্রিন্টে যখন প্রথম শুরুটা করেছিলে, প্রিন্টে না গিয়ে কেন আবার টেলিভিশনে আসলে? না, প্রিন্ট থেকে টেলিভিশনে আসাটা সেটাও হঠাৎই হয়ে গেছিল। ইনফ্যাক্ট আমি ক্যামেরার সামনে মানে অ্যাঙ্কারিং করব সেটা আমি কখনো ভাবিনি। আচ্ছা। আমি আমার লাইফ শুরু করেছিলাম রিপোর্টার হিসেবে, এবং অডিও ভিজুয়াল আমি রিপোর্টার হিসেবে জয়েন করি, কিন্তু তখন জাস্ট সেই চ্যানেলটা লঞ্চ করছে, তাদের তখন একটা ট্রায়াল রান চলছে, তাদের একজন আপাতত কাজ চালিয়ে দেওয়ার জন্য একটা ওই যে ট্রায়াল রান যেটা হবে, যে মক বুলেটিনটা হবে, সেটা করার জন্য একটা অ্যাঙ্কার, তো সেটার জন্য তারা বসাতো। তো আমি মানে জাস্ট যে কাউকে দিয়ে সেটা হতো, সেটাই বসতাম সারাদিন রিপোর্টিং করার পর। তারপর তাদের মনে হলো যে না, একে দিয়ে করানো যায়। আমার বরং অ্যাঙ্কারিং করাটা সেটা গোটাটাই হচ্ছে একদম আনপ্ল্যান্ড ছিল, কোনো এর নিয়ে পরিকল্পনা ছিল না, এবং যে কারণে আমি রিপোর্টিংটা কোনোদিনই ছাড়িনি, বিকজ রিপোর্টিং আর অ্যাঙ্কারিং এই দুটোর মধ্যে কিন্তু কোনো কি বলবো, কোনো বাধা নেই। অনেকের মনের মধ্যে একটা ব্লক আছে যে অ্যাঙ্কার আলাদা, না, আমি রাস্তায় নেমেও কাজ করি, আমি স্টুডিওতেও কাজ করি, এবং দুটোতেই আমি খুব কমফোর্টেবল। প্রিন্টটা আমার ভিতটা তৈরি করে দিয়েছে। রাইট, খুব ভালো। এই রাস্তায় নেমে কাজ করার ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি আপনাদের, যে মৌপিয়াদি তুমি এত পপুলার মানুষের ড্রয়িং রুমে, এবং জি 24 ঘন্টা খুললেই তুমি এখন চ্যানেলের মুখ। তুমি নাকি কয়েকদিন আগে পর্যন্ত বাসে করে তুমি অফিসে যাতায়াত করতে, মানে কোভিড সিচুয়েশনের আগেও আমি বাসে। হ্যাঁ, সেটাই আমি বললাম, কিছুদিন আগে, জাস্ট কোভিডের আগেই মৌপিয়াদি বাসে যাতায়াত করছে অফিস, এবং মানুষজন চিনতে পারলে মৌপিয়াদি নিজে সেলফি তুলে কাউকে হেল্প, সে যদি পারে তো ভালো, যদি না ভালো ওঠে মৌপিয়াদি নিজে হেল্প করে সেলফি তুলে। এই যে মানুষের সাথে মেশা এবং রেগুলার মানুষ থাকে, এর একটা এক্সপিরিয়েন্স, মানে এটা কেন এত সাধারণ মানুষদের সাথে? দুটো কারণ। এক হচ্ছে আমি খুব পরিশ্রম করে আজকে যে কাজটা করছি, ঠিকই আজকে আমার একটা গাড়ি আছে, কিন্তু দুটো জিনিস আমি মনে করি। এক হচ্ছে যে আমি যদি এই যে হার্ডশিপটার মধ্যে দিয়ে আমি গেছি, যদি সেই হার্ডশিপটা থেকে আমি একদম আলাদা হয়ে যাই, জীবন খুব আনসার্টেন, আর আমি জীবনে কোনোদিন কোনো প্ল্যান করে জীবন চালাই না। তো যা কিছুই আসুক, আমার অভ্যেসটা যদি থাকে কোনোদিন কোনো প্রবলেম হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি ওই যে আমার অভ্যেসটা, সেটা থেকে কোনোদিন নিজেকে আলাদা করতে চাই না। কিন্তু ডেফিনেটলি আমার গাড়ি চড়তে ভালো লাগে, আমার নিজের গাড়ি আমি চড়িও, আবার এট দ্য সেম টাইম আমার পাবলিক ট্রান্সপোর্টে কোনো অসুবিধাই হয় না। আর যাদের সঙ্গে আমি পাবলিক ট্রান্সপোর্টে আসি তারাই তো আমার দর্শক, তার ড্রয়িং রুমে তো আমি যাই। আর যদি মানুষের মধ্যে না থাকে, একজন সাংবাদিক সে যদি মানুষের মধ্যে না থাকে, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সে মানুষের পালসটা বুঝতেই পারবে না। তো আমার খুব ভালো লাগে মানুষের সাথে মেলামেশা করতে, এবং আমার খুব ভালো লাগে পাবলিক ট্রান্সপোর্টে। ঠিক। তোমার তো আরেকটা জিনিসও ভালো লাগে, সেটা হচ্ছে তুমি তার সাথে সুযোগ পেলে মেলামেশা করে ফেলতে হয়তো এতদিনে বাঘ। আপনাদের জানিয়ে রাখি, মৌপিয়াদির বাঘ এত ফেভারিট, এবং সুন্দরবন তোমার খুব মনের একদম খুব কাছের একটা জায়গা, এবং বাঘের প্রতি তোমার নাকি একটা আলাদা অ্যাডিকশন রয়েছে। বাঘ কোথায় জন্মে? নতুন বাঘ যদি চিড়িয়াখানায় আসে, সবার প্রথম মৌপিয়াদির দাবি হচ্ছে সেটা দেখাতে হবে। স্পেশালি সুন্দরবনের ক্ষেত্রেও কিন্তু মৌপিয়াদি সেরকম ভাবে কনসেপ্ট, এত বাঘের
প্রতি প্রেম। বাঘ না, মানে সব অ্যানিমালসই, তার প্রতি আমার একটা আলাদা আকর্ষণ আছে। তার সঙ্গে যেহেতু ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ বিটটা আমি করি এবং ওরকম প্যাশনেটলি করি, ভীষণ প্যাশনেটলি করি, খুব ভালো লাগে আমার জঙ্গল। আর বাঘ তো হচ্ছে যে বড় প্রেডেটার, তো বাঘ আমাদের, আমার তো মনে হয় যে আমাদের যে এন্টায়ার ইকোসিস্টেম বাঘই তার গার্জিয়ান। রাইট, ঠিক, খুব ভালো। এবার আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করছি। মৌপিয়াদির সাংবাদিকতা ছাড়াও এবং প্রচন্ড ভালো গান করতে পারে। এটা কে বলেছে? আচ্ছা, আরেকটা কথা বলি, তুমি যে এবার যেটা বলবো সেটার সাথে তোমাকে রিলেট করাটা খুব মুশকিল হয়ে যাবে যারা দেখছে এই মুহূর্তে। অফিস পার্টিতে নাকি একাই মাত করে রাখে মৌপ্রিয়াদি। শুরু থেকে শেষ অবধি একটা মানুষ উদ্দাম নৃত্য করতে থাকে প্রত্যেকের সাথে, ইন্ডিভিজুয়ালি যারা দাঁড়িয়ে থাকে তাদেরকেও এনার্জি দেয়। হাউ ইজ ইট পসিবল মৌপ্রিয়াদি, তুমি এত এনার্জি? তুমি বলো, মানে সত্যি না মিথ্যা, তুমি বলো এগুলো। না, এটা ঠিক যে ফার্স্ট নাচতে শুরু করি এবং যখন মিউজিক বন্ধ হয়ে যায় তখনও নাচি আমি। কিন্তু আমার নাচ মানে নাচ নিয়ে কোনো এক্সপেকটেশন রেখো না, আমার নাচটা হচ্ছে টিপিক্যাল ভাষান ডান্স। ঠিক আছে, এবং শুধু তাই না, যখন হয়তো পুজো টুজো হচ্ছে, আমি অফিস থেকে ফিরছি, দেখছি কোনো প্রসেশন যাচ্ছে, আমার সঙ্গে যে বন্ধু বান্ধবরা যদি থাকে তারা বলে কি, এই তুই যেন গাড়ি থেকে নেমে নাচতে শুরু করে দিস না, ঠিক আছে? আমার ঢাক ফাঁক এসব মিউজিক হলেই মনে হয় যে রাস্তায়, এবং আমি তখন আর আমার মনে হয় না যে কে দেখছে কে দেখছে না, কার সাথে নাচছি কার সাথে নাচছি না, ম্যাটারই করে না। আমি ভীষণ এনার্জি পাই। মানে বুঝতেই পারছেন এই মানুষটা মানে যতটা খুব সিরিয়াস, আজকের আড্ডা ততটা সিরিয়াস না। এই সুযোগে আরেকটা কথা বলে রাখি, যেখানে বেশি সব থেকে তুমি যাও এবং সেটাতে খুব ভয় হয়, এবং ভয় লাগে আমাদের, মৌপিয়াদি ভয় লাগে না, সেটা হচ্ছে কোথাও বিস্ফোরণ হলেই তুমি চলে যাও। কোথাও বিস্ফোরণ হয়েছে সে জায়গাতে যাওয়ার জন্য সবার আগে যিনি থাকেন এবং যিনি যাবেনই তিনি মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, বিস্ফোরণ তোমার এত ভালো লাগে? না না, বিস্ফোরণ একদম ভালো লাগে না, বিস্ফোরণ ভালো লাগে না। বিস্ফোরণ ভীষণ খারাপ একটা বিষয়, এত মানুষের প্রাণহানি হয়, এত রক্ত। কিন্তু মানে আমার কাজের ধরনের মধ্যেই সেটা আছে, এবং কাজটা আমার যে কোনো মানে এই ধরনের কাজ করতে ভালো লাগে। রাইট, এবং সেটার একটা এক্সপিরিয়েন্স শোনাও না। মানে আমি এটাও জানি যে খুব একদম ইন্টেরিয়র, যখন মাওবাদী হামলা হয়েছে তখন তুমি একদম ভেতরে গিয়ে সেখানে একটু অভিজ্ঞতা শেয়ার করো না। অনেকই ঘটনা আছে, আমি একটা বলবো, যখন ৭৬ জন সিআরপিএফ জওয়ান ছত্তিশগড়ে বাস্তারে যখন তারা যখন অ্যাম্বুশে মারা গিয়েছিল, তো যেখানটাতে হয়েছিল অ্যাম্বুশটা, সেখান থেকে মেন যে রাস্তাটা প্রায় ১.৫-২ কিলোমিটার একটা স্ট্রেচ ছিল পুরো জঙ্গলে, সেখানটাতে কোনো রাস্তা ছিল না। তো ওই যখন যাচ্ছিলাম, কোনো ফোন টোন কিছুই কাজ করছিল না, তো আমাদের গাড়িও একটা সময় রাস্তা এত খারাপ, বিকজ মাওয়িস্টরা রাস্তা কেটে কেটে রেখেছে। তো আমাকে সব জায়গায়, ইভেন ছত্তিশগড়ে আমাদের যে ব্যুরো ছিল তার যিনি এডিটর, তিনি আমায় বলেছিলেন তুমি যাবে না, কারণ ওখানে পরের ভোরে কোনো সিকিউরিটি ছিল না, বিকজ পুরো কোম্পানিটাই তো ওখানে শেষ হয়ে গেছে অলমোস্ট। তো সেখানে আমি এবং আমাদের ক্যামেরা পার্সন, তো আমরা জেদ করেই যাই। তো একটা জায়গায় গিয়ে দেখা যায় যে গাড়িটা আর যাবে না, বিকজ রাস্তা ফাস্তা ভীষণ খারাপ, আর আমাদের ছোট গাড়ি ছিল। হঠাৎ করে ওরকমভাবে নিয়ে রায়পুর থেকে বেরিয়ে গেছি, এয়ারপোর্ট থেকে। তো আমি দেখলাম জঙ্গলের মধ্যে মানে একটা এসইউভি দাঁড়িয়ে আছে। তো আমি অ্যাপ্রোচ করলাম যে আপনারা, তো ওরা বললো যে আমরা পত্রকার, নাগপুর থেকে আসছি। ওরাও আমাকে সন্দেহ করছিল, খুব স্বাভাবিক, আমিও বুঝতে পারছিলাম না ওরা কারা। তো আমি বললাম যে আমি তো যাবো, একটু আপনাদের যদি লিফট দেন। তো ওরা কিছুতেই লিফট দিতে চায়, খুব স্বাভাবিক। বললো যে না, এখন তো জায়গা হবে না। তো আমি বললাম না, কোনো অসুবিধা নেই। বললো আপনি মহিলা, আমাদের সাথে এরকমভাবে ঠাসাঠাসি করে বসতে পারবেন না। বললাম না না, আমার কোনো অসুবিধা নেই, আমার জার্নালিস্ট। আমার তখন আর পুরুষ মহিলা এই সময় মনেই রাখি না, বিকজ মহিলা জার্নালিস্ট বলে কিছু হয় না। তো আমি প্রায় জেদ করেই, ওরা কিছু করতে পারলো না, আমি ওদের গাড়িতে আমি এবং ক্যামেরা পার্সন উঠলাম। একটা জায়গায় গিয়ে রাস্তা অব্দি ওরা গেল, মানে যেখানটাতে ওরা ল্যান্ডমাইন ব্লাস্টটা করিয়েছিল সেখান অব্দি গেল। সেখান থেকে এবার ভেতরের যে জায়গাটা, সেখানে ফার্স্ট আমি এবং আমার ক্যামেরা পার্সন যাচ্ছি, এবং কেউ কোথাও নেই। হায়দ্রাবাদ থেকে আরেকটা অন্য চ্যানেল টিম এসেছিল, ছেলেটা আমাকে বললো যে আর ইউ শিওর তুমি যাবেই? আমি হ্যাঁ যাবো। বলো ঠিক আছে, তাহলে আই ক্যান ফলো ইউ। ঠিক আছে, প্লিজ কাম। আমাদের একটু পেছনে ও এবং ওর ক্যামেরা পার্সন, এবং ওই এক্সপিরিয়েন্স তখন মানে চাঁদি ফাটা গরম, মানে লিটারালি জিভ বেরিয়ে গেছে, যেহেতু আমাদের জল ছিল না, এত তেষ্টা পেয়েছে। এবং চারদিকে লাইভ এক্সপ্লোসিভ পড়ে রয়েছে, বডি পার্টস পড়ে রয়েছে, ভয়ঙ্কর। তো আমি পুরো কাজ টাজ করলাম, কাজ টাজ করে মানে আমরা গাড়ি অব্দি আসতে পারছি না, এরকম অবস্থা। তো কিন্তু কাজটা করার পর ভীষণ ভালো লেগেছিল, কারণ ওই স্পটের, ওই অ্যাম্বুশ স্পটের অত ডিটেলড কাভারেজ সেটা প্রথম আমরাই করি। তো তারপর খুব আনন্দ হয়েছিল।
বাহ, ফ্যান্টাস্টিক। মানে এই সমস্ত এই যে ঘটনাটা বলছো চোখের সামনে না, মানে ব্যাপারটা পুরো দেখতে পাচ্ছি আর কি। খুব খুব এই এক্সপিরিয়েন্স, মারাত্মক এক্সপিরিয়েন্স। এরকমও তো এক্সপিরিয়েন্স তোমার সাথে অফিসের লোকজনেরও হয়েছে। এরকমই মারাত্মক তুমি যখন ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হয়, মৌপিয়াদি মোহনবাগান সাপোর্টার, যারা প্রান্তে বসে রয়েছেন মোহনবাগান টিমের সাপোর্টার, তারা খুব এই খবরটা শুনে অনেকে হয়তো জানেনও, খুব আনন্দ পাবেন। কিন্তু বিষয় হচ্ছে যখন ডার্বি হয়, মৌপিয়াদির চরম অত্যাচার করে ইস্ট বেঙ্গলের সমর্থকদের উপর, স্লেজিং করে রীতিমতো। কিন্তু কোনটা খুব ফ্রেন্ডলি। আরে হ্যাঁ, এটা তো মজা। বিকজ শোনো, আমি ফাইনালি হচ্ছে কলকাতা ফুটবলের ভীষণ, ঠিক, কলকাতা ফুটবলের প্রতি আমার অসীম ভালোবাসা। রাইট। এবং যেটা খুব মজার হয় মানে, এবং অবশ্যই। সত্যি সত্যি যদি মোহনবাগান ছাড়া ইস্ট বেঙ্গল অন্য কোনো টিমের সঙ্গে খেলে, আমি তখন ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করব। মানে আমার এরকম কোনো মানে কলকাতার বেশ ব্যাপারটা ডেফিনেটলি। এবং তিন প্রধান ইনফ্যাক্ট মোহামেডানের প্রতিও, বিকজ আমরা এই তিন প্রধানকে বাদ দিলে আমাদের ফুটবলের কিছু থাকে না। ঠিক ঠিক। আর এই যে তুমি বললে না, একদম খুব আনন্দের সাথে এই ব্যাপারগুলো হয়। হ্যাঁ। অ্যাকচুয়ালি কি বলতো, যারা মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থক বা খেলা হলে যখন যে যাকে সাপোর্ট করি, খেলার বাইরে কিন্তু প্রত্যেকেই বন্ধু। মানে এটা আমি অ্যাবসলিউটলি তাই। দেখেছি। মানে আমরা লিগ পুল করি যে হ্যাঁ। আমার বন্ধুরা আছে, তারা বসে থাকে আর কি যে কখন ফোনটা করবে। আর আমি যদি মোহনবাগান হারে, ফোনটা সঙ্গে সঙ্গে ওদের ফোনগুলো সব সাইলেন্ট করে দিই যাতে ওদের ফোনটা না ধরে। আমি একই জিনিস করি। এটাই হচ্ছে মজা। যদি এই মজাটা না থাকে, মাঠে গিয়ে খেলা দেখেছো কখন? হ্যাঁ, বহুবার কভার করেছি, খেলা দেখেছি, সবই করেছি। দিদি, প্রচুর রাজনৈতিক নেতাদের ইন্টারভিউ তুমি করো এবং পক্ষে বিপক্ষে সমস্ত কিছুই করো, এবং আমরা অনেক সময় ভেবে নিই, আমরা যারা দর্শক, যে এই মানুষটাকে তারা কিভাবে দেখে। প্রথম প্রশ্ন এটা যে তুমি মাঝখানে রয়েছো, দু সাইডে দুজন এবং বিরোধী পক্ষ, তাদের কাছে তুমি কি করে পরের সিচুয়েশনটা কি থাকে? মানে যখন প্রচন্ড উত্তপ্ত পরিস্থিতি হয়, তখন ব্রেকে যাচ্ছি আমরা, আপনি শান্ত হন, ব্রেকে গেলাম, এই যে পরে তারপরে ব্রেক থেকে ফিরে আসলাম শান্ত, আবার শুরু হচ্ছে। মোটামুটি ভাবে যদি বলো যে পর্দার বাইরে হ্যাঁ, সবাই কম বেশি জেন্টলম্যান, এবং তারা কখনোই ব্যাপারটাকে ব্যক্তিগত স্তরে নিয়ে যায় না। ডেফিনেটলি কয়েকটা ক্ষেত্র হয়েছে যেখানে সেটা একদম ব্যক্তিগত স্তরে চলে গেছে বা খুব এক্সাইটমেন্টের একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু সেগুলো একদম ব্যতিক্রম। কিন্তু মোরলেস আমি দেখেছি যে এটা সবাই খুব রেশনাল, সবাই এবং খুব একে অন্যের প্রতি খুবই কর্ডিয়াল। মানে আমি তোমায় বলছি যে এটা আমার খুব ভালো লাগে যে আমাদের রাজনীতির এটাই সৌন্দর্য, যে ফাইনালি কিন্তু সবার প্রতি একটা ফেলো ফিলিংও থাকে। রাইট, ঠিক। ঠিকই আমরা সবসময় দেখি যে ভীষণ কুকথা রাজনীতি নিয়ে আমরা দেখি যে এ ওকে এই কথা বলছে, ও কথা বলছে, সবই ঠিক। আমরা যেমন নেগেটিভ আছে, আমি সবসময় খুব আশাবাদী থাকি। হ্যাঁ, আমি সবসময় পজিটিভ সাইডটা দেখার চেষ্টা করি। এটাও আমার খুব ভালো লাগে যে আমাদের রাজনীতির এটাই হচ্ছে সৌন্দর্য, যে তার বাইরে মানুষ হিসেবে খুব ব্যক্তি আক্রমণ বা ব্যক্তিগত শত্রুতার জায়গাটা থাকে না। রাইট। আরেকটা কথা, মানে শুধুমাত্র মৌপিয়াদিকে আমরা দেখি যে রাজনৈতিক প্যানেল করতে এবং রাজনৈতিক মন্ত্রীদের সাথে কিছু খবরাখবর সবসময়, কিন্তু সেই সাথে সেলিব্রিটিদের সাথেও কিন্তু মৌপিয়াদি সেই লেভেলের র্যাপো এবং খুব ভালো তাদের সাথেও সম্পর্ক রয়েছে। এবং এটা কি করে ব্যালেন্স করো তুমি? এরকম কিছু না, মানে আমি আসলে আমার ছেলেবেলা থেকে, এটা আমি ডেফিনেটলি আমার বাবার কথা বলবো, আমার বাবা আমাকে সবার সঙ্গে মিশতে দিত। আচ্ছা। বাবা কোনোদিন আমায় বলেনি এর সাথে মিশবে না। বাহ। আমার বাড়িতে সবার মানে অবাধ যাতায়াত ছিল। মানে দূরে কোথায় একজন ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে কোন দূর গ্রামে, সেও আমাদের বাড়িতে টিভি দেখে গেছে, যেহেতু তখন গ্রামে আমাদের বাড়িতে টিভি ছিল, আমাদের জন্য অবারিত দ্বার ছিল। আমার বাবা বলতো সবার সাথে মিশবে, আমাদের বাড়ির দরজা সবার সাথে খোলা। আমার বাবা সবার সাথে নিজে শুধু মিশতো না, আমাকে মিশতে দিত, বলতো উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। যেটা আমরা শুনি, কিন্তু এইভাবে প্র্যাকটিস করা, সেটা বাবা আমাকে প্র্যাকটিসটা করিয়েছে। যে কারণে আমার মানে আমি যার সঙ্গে মিশে আমি চেষ্টা করি তার প্রতি সৎ থেকে মিশতে। তিনি একজন আমার সোর্স হতে পারে যে হয়তো খুব সমাজের সেই অর্থে সো কল্ড অ্যান্টি সোশ্যাল, তাদের সঙ্গে আমি একইভাবে মিশতে পারি। এবং আমি সমাজের একদম সো কল্ড অগ্রণী, আমার কাছে এই ভেদাভেদটা নেই। আমি একই রকম ভাবে মিশি, একই রকম ভাবে গুরুত্ব দিই। তুমি যাদের বলছো সেলিব্রিটি, তাদের ফোনটা আমি যতটা যত্ন নিয়ে ধরি, আমাকে রাত্রি 1:30টার সময় কোট আনকোট সমাজের চোখে ক্রিমিনাল একজন যখন একটা ফোন করে একটা খবর দেয়, আমি তার ফোনটা একই রকম যত্ন সহকারে এবং একই রকম আন্তরিকতার সঙ্গে ধরি। ফ্যান্টাস্টিক। ক্যামেরার পেছনে মৌপিয়াদি যেরকম, ক্যামেরাটা অন হলেই পুরো অ্যাবসলিউটলি চেঞ্জ। এই অন অফ
মানে এই যে ব্যাপারটা সুইচ অফ সুইচ অনের ব্যাপারটা, এটা কিন্তু অনেকে করতে পারে না। তুমি কি করে মেনটেন করো যে ক্যামেরা ওপেন হলেই অন্য মৌপিয়া, ক্যামেরা অফ হলে অন্য রকম মানুষ? খুব সচেতন ভাবে করি এমনটা না, আচ্ছা। আসলে ক্যামেরাটা যখন অন হয়ে যায় আমি তো তখন আমার সামনে বসা দর্শকের, যে দর্শক ড্রয়িং রুমে রয়েছেন, যে দর্শক আমাকে দেখছেন, ঠিক। এবং এটা একদমই 1-to-1 কমিউনিকেশন, তিনি একা এবং আমি একা। তো আমি তখন আর আমার অন্য কিছু থাকে না, আমার তখন আমার বাড়ি, আমার মা, আমার বন্ধু বান্ধব, আমার ছানারা, এই সমস্ত কিছু তখন না। তখন আমি একদমই ওই যে দর্শক ড্রয়িং রুমে বসে রয়েছেন, আমি তার। ঠিক। এই কারণে এইটাই তখন আমার সত্তাটাকে বদলে দেয়। রাইট। সত্তা নিয়ে যখন প্রশ্ন হচ্ছে, এখন তুমিও বহুবার চ্যানেলে বসে বলেছো, এবং এটা নিয়ে তোলপাড় নেপোটিজম, নিজের একটা কোথাও একটা চেপে যাওয়ার বিষয়, বা অন্য মানুষকে উঠে যাচ্ছে সে করতে দিচ্ছে না, এই যেটা করা বাকবিতণ্ডা। তোমাদের সময় বা তোমার সময় বলবো, এবং তোমাদের যে প্রফেশন রয়েছে, এখানেও তো প্রচুর বিষয় রয়েছে, প্রচুর চ্যালেঞ্জিং মুহূর্ত প্রতি মুহূর্তে। তোমার কখনো হয়েছে যে তুমি নেপোটিজম বা ফেভারিটিজমের শিকার হয়েছো? দেখো, নেপোটিজম তো রিয়েলিটি, সব ক্ষেত্রেই কম বেশি নেপোটিজম থাকে, কিন্তু তার মানে আমি আমার একমাত্র নেপোটিজমটাই অজুহাত হিসেবে করব তাও না। প্রথমে হচ্ছে সমস্ত কিছু না আমার হাতে থাকবে না, ওকে, পৃথিবীর সবকিছু আমার মন মতো হবে না, তার মধ্যে দাঁড়িয়ে আমি কি করতে পারছি সেটার উপর অনেকটা নির্ভর করে। তুমি ধরো তুমি নেপোটিজম করো, আমার কিছু করার নেই, তুমি আমাকে অপছন্দ করতে পারো, আমাকে যেটা করতে হবে যে আমাকে এমন ভাবে তৈরি করতে হবে বা আমাকে এতটা ডেলিভার করতে হবে যে যেখানে তারপরেও আমি সার্ভাইভ করব। ফ্যান্টাস্টিক। বিকজ তুমি তোমার ওপর আমার কন্ট্রোল নেই। ঠিক। তো যদি এটা করো, তোমার কাজটা, আমরা ভীষণ ডিফোকাস হয়ে যাবে, মানে আমরা ফোকাস থেকে অনেকটা সরে যাই। যদি ফোকাস থাকি আমার কাজটা কি জানি, এবং সেটা যদি 200% দিয়ে করি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের সঙ্গে লড়াইটা প্রথমে নিজের সঙ্গে, মনের জোরটা হারালে হয় না। বেশিরভাগ সময় আমরা ম্যাচটা হেরে ফেলি, নিজেকেই বলি যে না না এটা হচ্ছে, ওটা হচ্ছে, ওইটা আমি যেরকম চাইছি সেরকম হচ্ছে না, কাজেই আমি পারবো না। আমি ধরে নিচ্ছি যে পৃথিবীর কোনো কিছু আমার শর্তে চলবে না, তবুও আমাকে চলতে হবে। রাইট। কিভাবে চলবে সেটা একদম, সেটা আমাকে ঠিক করতে হবে। ঠিক, সেটাই তুমি ঠিক করে রয়েছো এতদিন। এবং এই যে টিকে থাকার একটা বিষয়, প্রত্যেকেই আমরা জানি যে জব পাওয়াটা কখনো কোনো ক্ষেত্রে ইজি, আবার কোনো ক্ষেত্রে কঠিন। আমরা কঠিনটাই ম্যাক্সিমামটা ধরে নিই, পেয়ে তো গেলাম, কিন্তু যে টিকে থাকবো, এই টিকে থাকার কোনো একটা ছোট টিপস দাও না। টিকে থাকার একটাই টিপস, প্রত্যেকদিন তোমায় নতুন করে শুরু করতে হবে। ওরে। আমি 20 বছর আগে যেভাবে শুরু করেছিলাম, যেভাবে দিনটা শুরু করতাম, এখন আমি সেরকম শুধু না, তার থেকে বেশি এফোর্ট দিতে হয়। তার কারণ আমি 10 বছর আগে, এই যে তুমি আমাকে একটু আগে বলছিলে যে আমি মাওইস্টদের যে স্টোরি করেছি, আমি আজকের পারফরমেন্সটা কিন্তু সেই 10 বছর আগে ডিভিডেন্ড থেকে তার উপর দাঁড়িয়ে বিচার হবে না। ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট স্টোরি অর লাস্ট শো। তোমার একজন রাজনৈতিক নেতাও তো ক্রাশ, বলবো? আমার ক্রাশ? হ্যাঁ, এটা তো তুমি খুব পছন্দ করো। ক্রাশ ঠিক বলবো না, মানে তুমি খুব পছন্দ করো তাকে, রাহুল গান্ধী। না না না, এরকম না না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে লিংক করতে চাইছি না মৌপিয়াদিকে, মানে এটা এরকম প্রচুর আমাদেরও হয়। যেমন আমার ব্যক্তিগতভাবে কেষ্টটাকে খুব পছন্দ হয়, কারণ মানুষটার মধ্যে আরে সেই লেভেলে যখন যা ইচ্ছা তাই বলতে পারছে এবং নিজের মতো করে করছে। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, একদম আগেই বলে রাখি। এটা দেখা এবং একটা মানুষকে ভালো লাগে, তার স্মার্টনেস, তার না না এসব কিছু না, আমি তোমায় বলছি সেটা হচ্ছে রাহুল গান্ধীর কয়েকটা ইলেকশনে রাহুল গান্ধীকে আমি কভার করেছিলাম। তো সেটাতে আমার মনে হয়েছিল যে না, কয়েকটা ক্ষেত্রে ডেফিনেটলি তার 100টার মধ্যে 70টা সমালোচনার জায়গা আছে এবং সেগুলো সমালোচনা করিও, বাট কয়েকটা জায়গায় আমার মনে হচ্ছিল সিনসিয়ারলি এইটার ব্যাপারে সিনসিয়ারলি চেষ্টা করেছে। বাট এট দ্য সেম টাইম 2019 হারের পর যেরকম ভাবে দায়িত্ব থেকে অব্যাহতি চাইলো এবং প্রায় ভেঙে পড়ে রইলো, সেটাও আমি একই রকম ভাবে ক্রিটিসাইজ করেছি। তো আমি যখন পলিটিশিয়ানসদের বিষয়ে আসে তখন আমি ভীষণ নৈর্ব্যক্তিক। আচ্ছা, মানে যেটা আমি আগে বললাম যে একটা মানুষের একটা দিক ভালো থাকতে পারে, যেটা ভালো দিক আমি সেটা বলবো, মানে আমি আমার কোনোটাই সাদা কালোই নেই। পলিটিক্যাল পার্টির ক্ষেত্রেও তাই, যে আমার যদি মনে হয় যে হ্যাঁ এই পলিটিক্যাল পার্টিটা, যে পার্টিটা হয়তো ডেফিনেটলি আমি তো একটা পার্টিকে ভোট দিই, হয়তো আমি এই পার্টিকে ভোট দিই না, অথচ তার একটা পলিসি যেটা আমার মনে হলো যে না এই পলিসিটা ভালো, আমি সেটা বলবো ভালো, বিকজ আমার ওই অন্ধত্ব নেই।
না ঠিক, মানে আমি ওইটাই বললাম, আমি ভালো লাগার বিষয়টা অন্যরকম, মানে এটার সাথে কোনো রাজনীতির সেরকম কোনো ক্রাশটাস তো একদমই না প্লিজ। মানে ওই আর কি ভালো লাগা। বাই দ্য ওয়ে মুভিদি একদম প্রায় অলমোস্ট শেষের দিকে আসছি, এমনি তোমার পছন্দের অভিনেতাকে টলিউডের? এগুলো বলা না শান্তনু, খুব টাফ ব্যাপার। না না, টলিউডে একজনই, উত্তম কুমার। আচ্ছা, বলিউডের? আর ডেফিনেটলি আমি ভীষণভাবে যাকে অ্যাডমায়ার করি এখন, সেটা বুম্বাদা। বিকজ যে এই যে ডেডিকেশনের কথা বলছি, বিকজ আমরা তো ইন্সপিরেশন নিই, এই যে একটা লোক এত দিন ধরে এত এফোর্ট দিয়ে, এবং প্রত্যেকদিন তার যে এফোর্টটা, এখানে আমার বক্তব্য যে নেপোটিজম, ফেভারিটিজম কোনো কিছুই তোমাকে টিকিয়ে রাখবে না, তোমাকে একটা ব্রেক দিতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে নিজেকে প্রমাণ দিতে হবে। ওয়াহ। এবং এই জন্য আমরা দেখি যে ওকে, প্রসেনজিৎ এত বছর ধরে রাজ করছে, কিভাবে করছে, তার জন্য তাকে কতটা পরিশ্রম করতে হচ্ছে, কতটা স্যাক্রিফাইস করতে হচ্ছে, তার খোঁজটা কিন্তু আমরা কেউ রাখি না। ঠিক ঠিক, কারেক্ট একদম। আর কোন অভিনেত্রী টলিউডের? টলিউডে এক্ষুনি সেরকম মনে করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে, বেশ, আমরা আর বেশি গভীরে যাবো না, শেষ করবো আড্ডা, এবং আড্ডা শেষ করতে গেলে একটা ছোট একটা গেম রয়েছে। হ্যাঁ দিদি, কয়েকজনের নাম বলবো, তারা জার্নালিস্ট এবং সিনিয়র জার্নালিস্ট ডেফিনেটলি, তাদেরকে তুমি এক কথায় ডিসক্রাইব করবে, ঠিক আছে? আমার প্রথম নাম সুমন চট্টোপাধ্যায়। সুমনদা তো প্রতিষ্ঠান একটা, এবং আমি ছেলেবেলা থেকে যাদের দেখে ইন্সপায়ার্ড হয়েছি মিডিয়াতে আসবো বলে, তার মধ্যে অন্যতম সুমন চট্টোপাধ্যায়। আমি সুমনদার সাথে কখনো কাজ করিনি, কিন্তু সুমনদার সবসময় খুব প্রশ্রয় আর স্নেহ পেয়েছি, গাইডেন্স পেয়েছি। মানে কোনোদিন কোনো প্রোগ্রাম দেখে ভালো লাগলে সুমনদা নিজে বলেছেন, আবার সুমনদা বলেছেন না এটা ঠিক করলি না, এটা এরকম করলে ভালো হতো। এমনকি কোনোদিন হয়তো দেখে মনে হচ্ছে খুব একটা এনার্জি পাইনি, সঙ্গে সঙ্গে সুমনদা জিজ্ঞেস করেছে যে কিরে আজকে তোর কিছু হয়েছে নাকি, শরীর খারাপ নাকি, এরকম লাগছে কেন। বাহ, খুব ভালো। নেক্সট নাম অঞ্জন বন্দ্যোপাধ্যায়। অঞ্জনদা আমার মেন্টর, অঞ্জনদা আমার গুরু, এবং আমি যেটুকু কাজ শিখেছি বা কিভাবে, মানে সবাই তো শুরুর পর মানে তার পথটা কোন দিকে যাবে, এই যে মোল্ড করাটা, এটা তো খুব জরুরি, সেটা একদম অঞ্জনদার কাছেই আমার হয়েছে। তো অঞ্জনদার কাছে আমি ডেফিনেটলি আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, তাতে অঞ্জনদার একটা বড় কৃতিত্ব। বাহ। গৌতম ভট্টাচার্য। গৌতম দা ওই নামগুলোর মধ্যে অন্যতম, যাদের দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি। আমার সালটা মনে নেই, 89 বা 90 হবে, উইম্বলডন কভার করছেন গৌতম দা। গৌতম দার রিপোর্ট পড়ছি রোজ, আর ভীষণ স্বপ্ন দেখছি। পরে যখন গৌতম দার সঙ্গে দেখা হলো, তখন তো একটা ভীষণ এক্সাইটমেন্ট থাকে, কিন্তু গৌতম দা ভীষণ ভীষণ সবসময় কোঅপারেট করেছেন, সবসময় গাইড করেন, সবসময় জানি যে কোনো ব্যাপারে যদি মনে হয় যে একটু জানবো বা কিছু, গৌতম দা সবসময় সেখানে খুব স্নেহ করেন। বাহ। নেক্সট নাম অনির্বাণ চৌধুরী। অনির্বাণ দা আমার এখন বস, আমার এডিটার, এবং আমার ভীষণ অ্যাপ্রোচেবল, ভীষণ মজার, এবং সারাক্ষণ হচ্ছে যখনই কিছু হয় অনির্বাণ দার প্রায় মাথা চিবিয়ে খেয়ে ফেলে। অনির্বাণ দা কিচ্ছু তখন বলেন না, কিচ্ছু, বরং ঠান্ডা মাথায় বোঝান, ভীষণ ঠান্ডা মাথার মানুষ, সবসময় ভীষণ অ্যাপ্রোচেবল, সবচেয়ে বড় ভীষণ মজার। মানে অনির্বাণ দার সঙ্গে কাজ করলে মনেই হবে না যে একটা বসের সাথে কাজ করছি, সবসময় ভীষণ মজার মজার কথা বলছেন, খুব মজার। বাহ, খুব ভালো। নেক্সট নাম, ইটস আ ফান ওয়ার্কিং উইথ হিম। রাইট। অনির্বাণ দা দেখলেও খুব ভালো, মানে বুঝতে পারবে যে তুমি কিরম দেখো, যে ফানটা রয়েছে অনির্বাণ দার মধ্যে। নেক্সট নাম, খুব মন দিয়ে শুনবে এবং খুব ঠিক করে উত্তরটা দেবে, তার নাম মৌপিয়া নন্দী। মৌপিয়া নন্দী কি? আরে সেটাই তো জানতে চাইছি, কি সেটা তো আমি বলতে পারবো না, আমার দর্শকরাই বলবেন। বাহ। কিন্তু মৌপিয়া নন্দী কিছু না, ওকে, বেসিক্যালি কিচ্ছু না, ফাইটার। আমার, হ্যাঁ ফাইটার। আমার মা তো বলে যে আমি কিছুই না, মানে আমার মায়ের কথা শুনলে হচ্ছে যে কিছু না, মা আমাকে ভীষণ ভীষণ আন্ডার এস্টিমেট করে, বোগাস। ওকে, আপনার কি মনে হয় মৌপিয়া নন্দী কি? আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নেক্সট, এবার আরেকটা, কয়েকজন পার্সোনালিটির নাম আমি তোমায় বলবো, এবং ধরো কোইন্সিডেন্টলি তারা তোমার সামনে রয়েছে, এবং তুমি তাদেরকে একটা করে গান ডেডিকেট করছো, মানে 2 লাইন গান করে শোনাচ্ছ আর কি। তো রেডি তুমি? ওকে, দেখা যাক। ঠিক আছে, তোমার সামনে এখন রয়েছে রাহুল গান্ধী। রাহুল গান্ধী, আমি বলেছি যে আমার মনে হচ্ছে রাহুল গান্ধী চেষ্টা করে, কিন্তু কোথাও একটা গেরো আছে। তো বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমন শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বাহ, খুব ভালো। নেক্সট নাম অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল
দেখলেই তো মনে হয় যে সারাক্ষণ সবাই হ্যাঁ, ভাবে, হ্যাঁ, কিন্তু অনুব্রত মণ্ডলও আমি যেটা বললাম যে সবারই তো মনের মধ্যে একটা অন্য মানুষ থাকে, সবারই ভেতরে একটা। তো অনুব্রত দা আমার ধারণা কিছু মনে করবে না, অনুব্রত দা নিজে জানে যে প্রায় অনুব্রত মণ্ডল আর বোমা শব্দটা মানে একসাথে, সমার্থক হ্যাঁ, করে দিয়েছে। হ্যাঁ। আমি এই প্রশ্নটা বারবার করেছি, তো এই যে বোম বোম বলে কি ও বম বম তারক বম, যে ভোলে বম ভোলে কি মস্তি মে, হ্যাঁ, তো ওই গানটা। আমি শিওর অনুব্রত দা মজা পাবে এটাতে। বাহ, খুব ভালো। নেক্সট নাম মাননীয়া মমতা ব্যানার্জি। তুমি কেমন করে গান করো হে গুনি। দুটো লাইন বলো অ্যাটলিস্ট, সুযোগ এই সুযোগে। তুমি কেমন করে গান করো হে গুলি। নেক্সট নাম সৌরভ গাঙ্গুলি। মহারাজ কি সাজে क्या बात। এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে, বাহ। মহারাজ কি সাজে। এত সুন্দর গান করো, আর তুমি বলছিলে আমি গানটা সেরকম পারি না। এর পরের নাম সৃঞ্জয় বসু। ও টুম্পাইদার জন্য তো ওই গানটা ছাড়া কিছু নেই। কোনটা? আমাদের সূর্য এটা ছাড়া টুম্পাইদার জন্য অন্য কোনো গান ভাবাই যায় না। নিজের ক্লাব এই একটা লাইনে তুমি ছেড়ে দেবে কি আমাদের সূর্য মেরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ। ওটা আমরা ক্লাবে গিয়ে নেচে নেচে, হ্যাঁ ও আচ্ছা, নেচে বাকিটা নেচে ক্লাবে ওটাই, হবে। হ্যাঁ। নেক্সট নাম শতরূপ ঘোষ। শতরূপের তো দারুণ প্রচুর ফ্যান ফলোইং, right, এবং ঠিক। শতরূপের সেই সমস্ত মানে আমরা যারা ওকে চিনি চিনি আমাদের প্রচুর সেসব ফোন টোন সামলাতে হয়, তো রূপ তেরা মস্তানা, শতরূপ এটা তোর জন্য। নেক্সট নাম আমাদের বনমন্ত্রী রাজীব ব্যানার্জি। হ্যাঁ বাঘ, এখানে একটা বাঘ হ্যাঁ, কানেকশন বাঘের রয়েছে, ব্যাপার একটা তাহলে রয়েছে। তো রাজীব দার জন্য ক্ষমা করো বাঘ মামা, করুণা কর রাগ মামা, তুমি যে ঘরে কেতা জানতো। কারণ বাঘ এলে বা বন সংক্রান্ত কিছু হলেই রাজীব দাকে ফোন করে ডিস্টার্ব করতে হয়, তো এই গানটাই রাজীব দার জন্য। বাহ, খুব ভালো, খুব অসাধারণ। আর কারো নাম আমি আর বলছি না, এবং আজকের এই আড্ডা এখানে শেষ করতে হবে। এবং আমি এই সুযোগে বলে রাখি যে আমি তো তোমাদের দেখে বড় হচ্ছি এবং বহু বছর ধরে, এবং সেই সময়টা থেকে আমি তোমায় জানি কোইন্সিডেন্টলি, যে সময়টা থেকে তুমি রেগুলারলি ট্রেনে করে যাতায়াত করতে, যে সময়টা তুমি জি24-এ ছিলে না, আকাশে ছিলে, তখন থেকে আমি একজন মানুষকে দেখতাম, চিনতাম, তুমি লেডিস কামরায় উঠে বাড়ি ফিরতে। এবং আজকে যখন আমি আসছি, আমার মাকে আমি যখন বললাম, তখন মা নস্টালজিক, খুব ভালো বললো। আমার নিজের একটা ছোট না একটা বড় স্বপ্ন ছিল যে আমি কোনোদিন তোমার সামনে দাঁড়িয়ে কথা বলবো। থ্যাঙ্কস টু সিটি সিনেমা, যে আমাকে শুধু কথা না, আজকে তোমার সম্পর্কে অনেক কিছু জানার এবং তোমার পাশে বসে তোমার ইন্টারভিউ নেওয়া। এই তুমি দারুণ দারুণ ভালো ইন্টারভিউ নিয়েছো, মানে আমি নার্ভাস ছিলাম, তুমি এসব একদম বলো না। কেমন লাগলো বলো? দারুণ লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজা পেয়েছি। ওকে। আর সবসময় আমি কথা বলতে ভালোবাসি, আমি আড্ডা দিতে ভালোবাসি, মিশতে ভালোবাসি, তো খুব খুব মজা লেগেছে। বাহ, ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যারা রেগুলারলি ড্রয়িং রুমে বসে মৌপিয়া দিকে খুব সিরিয়াস ভাবে দেখেন, আর কি খুব সিরিয়াসলি দেখেন, আজকে একটু অন্যরকম দেখলেন। এবং অনেকে নিজে এই মুহূর্তে প্রশ্ন করবেন যে আচ্ছা কোনো টিপস দিল না? টিপস একটাই ওনার, লড়ে যান এবং প্রতি মুহূর্তে নতুন করে শুরু করুন, এবং সেই শুরুটাই প্রত্যেক দিন একটা নতুন সূর্যের শুরু হবে। আমি কি ঠিক বললাম? একদম, লড়তে হবে, মনের জোর রাখতে হবে, পরিশ্রম করতে হবে, বাস। আর সাথে আপনাকে দেখতে হবে সিটি সিনেমা। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কেমন লাগলো এই আড্ডা? নেক্সট কাকে দেখতে চান এই শোতে, সেটাও আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভালো লাগলে ডেফিনেটলি শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস টু ইউ এতক্ষণ দেখার জন্য। আর বাকি টলিউডের খবর জানার জন্য আপনাকে দেখতে হচ্ছে সিটি সিনেমা।